নমস্কার। শ্রদ্ধেয় সভাপতি শিবাজীদা, আমার সহবক্তা, উপস্থিত সুধীজন, সাহিত্য একাডেমিতেই আমার প্রথম আসা এবং আসতে গিয়ে বেশ কিছু নাজেহাল হলাম, কারণ এই রাস্তাতে আমি আসিনি কোনোদিন। আসতে গিয়ে আসলে আমার বলার বিষয়টাও খুঁজে পেলাম। প্রথমে যেটা হয়েছিল, এই বিষয়টা বাংলা সাহিত্যের দেশজ ধারা, অভিষেক চলে গেলেন না আছেন, প্রথমে বলেছিলেন যে বাংলা সাহিত্যে দেশজ ধারা এইরকম একটা, তারপরে যখন র এসে গেল না, এই ষষ্ঠীর র বড় বিচলিত করে দিয়েছে আমাকে, আমি খুব পাজল হয়ে গেছে। যাই হোক, আমি দেশ বলতে কিন্তু শিবাজী দাদের মতো বা অর্জুনের মতো ওই অত বড় এতে যাব না। আমি খুব সহজ কথা বলি, সহজ মানুষ। আমার কাছে দেশ হলো আমার গ্রাম। আমি যখন কলকাতায় আসি, কলকাতায় থাকি, আমরা যখন বাড়িতে যাই, কলকাতার মানুষও বলে দেশের বাড়িতে গেছিলে। আমি কিন্তু সেই অর্থে দেশকে ধরি, এবং কেন ধরি সেটা বলি। আমি রবীন্দ্র সদন মেট্রোতে নামলাম, নামার পর এর আগে ঘটনাটা ঘটেছিল 1906 পৌষ মাসে, পৌষের শেষ। তখন কথা সাহিত্য উৎসব হতো সাহিত্য বাংলা একাডেমিতে। ওইখানে আমি একটু ডাক্তার পেতাম মানে একটু আধটু লিখতাম, গল্প টল্প, সেই অর্থে গল্প পড়ার জন্য আসতাম। সেদিন কি হয়েছে, আমি মেট্রোতে যথাযথি নেমে ওখানে পার হয়ে, ওই যে পুলিশের এগুলো আছে, এখন ওভারব্রিজ হয়ে গেছে, তখন ওভারব্রিজটা হয়নি। আমি তাড়াতাড়ি করে যাব, আমি একটু লেট কামার, তাড়াতাড়ি করে পার হবো রাস্তাটা। পার হতে গিয়ে হঠাৎ করে দেখি ওই যে রাস্তার ধারে যে রেলিংগুলো থাকে, তার পাশে একটা জায়গা একটু নিকোনো মতো, এবং সেখানে চুন জাতীয় সাদা কি ছড়ানো, কাক আর তার প্রাকৃতিক ক্রিয়া করে জায়গা পেল না, এরকম একটা পরিষ্কার জায়গায় সে তার প্রাপ্তকৃত্য শেষ করলো। এই ভেবে আমি তাড়াতাড়ি পার হতে যাব, আমাকে কি যেন টানলো, বলে আরে দেখে যা কতটা কাকের নোংরা নাকি। আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে তাকে দেখলাম তার পাশে একটা প্লাস্টিক দিয়ে ছোট্ট একটা ঘর বানানো, ঘর বানিয়ে একটা ওই ভিখারি জাতীয়, মানে যারা ওই নানান কিছু সংগ্রহ করে নিয়ে আসে, থাকে ওখানে, তাদের ছেলে মেয়ে নিয়ে থাকে, তারা প্লাস্টিক টাঙানো একটা ঘর। তার সামনে সে যেটুকু জায়গা পেয়েছে সেখানে গোবর পাইনি, মিকিয়ে সেখানে পৌষ সংক্রান্তি করেছে। আমার মাথায় হঠাৎ করে না, আমার কান ধরে কে যেন একটা মোচড় দিয়ে বলল, বাঙালির ছেলে, বাংলাটাই তো ভুলে গেছিস, বাংলার তারিখটাই জানিস না। সাহিত্য বাংলা একাডেমিতে তখন কথা উৎসব হতো, কথা সাহিত্য উৎসব হতো পৌষ সংক্রান্তির ঠিক জানুয়ারি 6-7 তারিখে। আমার তখন হঠাৎ করে মাথায় খেয়াল করলো, পৌষ সংক্রান্তি পালন করেছে ওরা, এবং প্রকৃতই সেই পৌষ সংক্রান্তি পালন করেছে। আমি না, আমার নিজের একটা গ্রামে বাড়ি আছে, আমি সেখানে যাই, পৌষ সংক্রান্তি আমার কাছে এখন স্মৃতি। ওই মানুষগুলো গ্রাম থেকে উঠে এসে শহরে তারা থাকে, গ্রাম তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তাদের দারিদ্র তাদেরকে শহরে এইরকম চারণজীবী হোক, স্বনাগরিক হোক, ভিখারি করে তোলা, যাই হোক করে তুলেছে, কিন্তু সে তার ওই দেশের স্মৃতিটুকু সে ছাড়তে পারেনি। আমি ঠিক এই জায়গাটা থেকে আমার বলার বিষয়, বাংলা সাহিত্যের মূল ধারা, সেই ধারার ভিতরে দেশজ ধারা কি করে আছে। কথা সাহিত্যের পরিপ্রেক্ষিতে আমি জাস্ট একটা উদাহরণ দেবো, কারণ সময় যেভাবে বাঁধা তাতে হবে না, কারণ এটা একেবারে বাঁশ বনে ডোম কানার মতো অবস্থা। আমি ঠক বাজতে গাঁ উজোড় হয়ে যাবে। আমি যদি খুঁজতে যাই দেশজ ধারা, যদি বাংলা কথা সাহিত্যে খুঁজতে যাই, একটাই 25 মিনিটের সেমিনারে সেটা হওয়ার কথা নয়। ফলে জাস্ট আমি একটা স্কেচ করবো। ঠিক ওই কথাটাই দিয়ে আর পরের ধাপটায় যাই, তারাশঙ্করের হাঁসুলি মাগের উপকথা। আমি ওটার বিশ্লেষণে যাব, কিন্তু তার আগে বলি,
আমরা যে সংস্করণটা এখন পড়ি, যেখানে আমরা দেখি যে করালি সবাইকে নিয়ে বাঁশবাড়ি ছেড়ে চলে গেছে চন্দনপুরে, সেখানে কুলি কারখানায়, সেখানে সবাই শ্রমিক হয়ে গেছে, সেখানে সবাই উঠে গেছে, বাঁশবাঁধিটা ধুয়ে মুছে গেছে বন্যায়, তার আগে বাঁশগুলো কাটা হয়ে গেছে। সুচাঁদ বুড়ি ভিক্ষে করে চন্দনপুর স্টেশনে, নসুবালা নাচে, আর করালি তার দলবল নিয়ে কুলি কারখানায় কাজ করে। সেখানে এখন দেখি নসু এসে সুচাঁদকে বলছে, দিদিল ডাকা বুকোটা না আবার বাঁশবাঁধিতে যায়। কেন যায়? না, বাঁশবাঁধিতে গিয়ে সে বালি খুঁড়ে মাটি খোঁজে। কেন বালি খুঁড়ে মাটি খোঁজে কেন? না, ওখানে আবার সে নতুন বাঁশবাঁধি তৈরি করবে। বলে, ও আবার সেই বাঁশে ঘেরা বাঁশবাঁধি? বলে, না না, বাঁশে ঘেরা বাঁশবাঁধি নয়, এবারে বেতে ঘেরা বাঁশবাঁধি হবে। বাঁশের অন্ধকার, বাঁশের ওই চারদিকের দেওয়াল, বাইরের তাপ উত্তাপ, বাইরের কোনো কিছু অভিঘাত আসে না, ওই বাঁশবাঁধিতে আসতো না, সেই বাঁশবাঁধি আর নয়। এবারে ওই মাটির খুঁড়ে, ওই বালির থেকে মাটি খুঁড়ে ওই মাটির উপরে আবার সে নতুন বাঁশবাঁধি করবে। তারাশঙ্কর লিখছেন, উপকথার গোপাইকে ইতিহাসের গঙ্গার সঙ্গে মিশিয়ে দেওয়া। অথচ এই তারাশঙ্কর যখন 1946-এ এই হাঁসুলি বাঁধ লেখেন, তখন তার শেষটা ছিল অন্যরকম। কিরকম ছিল সেখানে? সেখানে ছিল করালি সবাইকে নিয়ে কারখানায় কুলি বানিয়ে দিয়েছে, তারা খুব অন্ধকার একটা গুহার মতো ঘরে থাকে। সেই কাহারেরা তারা স্বপ্ন দেখছে দেশটা আবার স্বাধীন নাকি হবে, গান্ধী মহারাজ নাকি রাজা হবে, দেশের তাদের বাড়িতে আবার ফিরতে পারবে, সেখানে খাল কাটা হবে, ওরা ফিরে যেতে পারলে সেখানে আবার চাষের জমি পাবে। হঠাৎ করে ভোরের বেলা কারখানার ভোঁ বেজে উঠল, আর করালি চিৎকার করে উঠল, এই চলো হে, সবাই কারখানায় চলো। ওটা ছিল হাঁসুলি বাঁকের প্রথম গোটা তিনিকের শেষ। কিন্তু তারপর তারাশঙ্কর পাল্টে এখন যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে বাবার বাড়ি খুঁড়িয়ে মাটি খোঁজে, কারণ ওই মাটির উপর সে গড়ে তুলবে তার নতুন বাঁশবাঁধি গ্রাম। এই যে জায়গাটা, এখান থেকেই যদি আমি একটু সরে যাই, সামনে যাই, তাহলে আমার বলাটা বোধহয় আরেকটু হয়ে যাবে। যে এই যে শিকড়ের টান, আপনারা নিশ্চয়ই রুটসের গল্প জানেন, অ্যালেক্স হেলির রুটস। এই যে শিকড়ের টান, আমার কাছে সেটাই হচ্ছে দেশের টান, আমার কাছে হচ্ছে সেটাই দেশ। আমি শুরুতেই শুনেছি যে শিবাজীবাবু বা অর্জুন লোক ব্যাপারটা বা লোকজ ব্যাপারটা নিয়ে তাদের আপত্তি আছে। আমি নাইবা বললাম, আজকের সেমিনারের খাতিরেই আমি নাইবা বললাম, কিন্তু দেশজ বলতে আমি ঠিক ওটাই যদি ধরি, হ্যাঁ দেশজ আপত্তি নেই। আচ্ছা, দেশজ বলতে যদি আমি ওটাই বলি, আমার ওই শিকড়ের টান এখনো সেই গ্রামে গেলে বলে দেশের বাড়িতে গেছে। এই যে দেশীয় বা আমাদের অতীত যে জিনিসগুলো, দেশজ ধারা বলতে তো কেবলমাত্র ভক্তির ধারা নয়, দেশজ বলতে কেবল মঙ্গল কাব্যের ধারা নয়। যেটা অর্জুন বলেননি, বিকাশবাবু হয়তো বলবেন মঙ্গল কাব্য নিয়ে। মঙ্গল কাব্যটা কি আসলে? মঙ্গল কাব্যটা তো একান্তভাবে আমাদের দেশীয় ওই যে দেবদেবী, সেই দেবদেবীর যে ব্রত কথা, যেগুলো লোক মুখে মুখে যার কাহিনী ছড়িয়ে গেছিল। অর্থাৎ দেশজ ধারার একটা বড় জায়গা হচ্ছে দেশজ সাহিত্যের ধারা, দেশজ সংস্কারের ধারা, দেশজ রীতি নীতি আচার অনুষ্ঠান তার ধারা। আমি সেই সাহিত্যের ধারাটা নিচ্ছি না, সাহিত্য না নিয়ে যদি তার কিছু রীতিনীতি আচার, তার ধারা যদি ধরি, সেটা আমাদের বাংলা সাহিত্যের, বাংলা কথা সাহিত্যের মূল ধারায় কিভাবে আসছে সেটু করতে যাওয়া। রবীন্দ্রনাথের পুরনো সেই কথা, যেটা তিনি বলেছিলেন তার লোকসাহিত্য গ্রন্থের গ্রাম্য সাহিত্য প্রবন্ধে, যে আমাদের যে সাহিত্য, গাছের শিকড়টা যেমন মাটির সঙ্গে জড়িত, তাহার অগ্রভাগ আকাশের দিকে ছড়াইয়া পড়িয়াছে, তেমনি সর্বত্রই সাহিত্যের নিম্ন অংশ স্বদেশের মাটির মধ্যেই অনেক পরিমাণে জড়িত হইয়া ঢাকা থাকে, তাহা বিশেষ রূপে সংকীর্ণ রূপে দেশীয় এবং স্থানীয়। সেই দেশীয় এবং স্থানীয় জিনিসটা কি,
এই দেশি এবং স্থানীয় জিনিসটা আমি যদি আমার মতো করে একটু সরলীকরণ করে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এই দেশীয় যে সংস্কার, দেশীয় যে আচার, দেশীয় যে সাহিত্য, সেই সমস্ত জিনিসগুলো। কারণ সাহিত্য যতই মনের উপরে সেই জগতের উপরে মনের কারখানা, মনের উপরে বিশ্ব মনের কারখানা যতই হোক না কেন, তার একটা শিকড় কিন্তু মাটিতে থাকে এবং সেটা দেশীয় মাটিতে থাকে। দেশীয় মাটি থেকে তার রসদটা নিতে হয়, না হলে ওই সাহিত্য কোনোদিন উঠতে পারে না। ফলে ওই যে দেশীয় জায়গাটা, সেই জায়গাটায় যদি ধরি, অর্থাৎ বাংলা কথা সাহিত্যে দেশজ সংস্কারের ধারা যদি বলি, তাহলে আমরা দেখব সেইটা অনুসরণের প্রবণতাটা কেমন ছিল। একটা কয়েকটা ভাগে ভাগ করে বললে বোঝা যাবে যে পরিষ্কার 1865 মানে প্রায় 159 বছর মতো যদি বাংলা কথা সাহিত্যের ইতিহাস বলি, সবটা বলা তো সম্ভব না, সেখানে যদি যাই আমরা কি দেখব? আমরা দেখব যে বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এদের মধ্যে এই দেশজ ধারা আত্মীকরণের যে ব্যাপারটা খুব সরলভাবে এসে গেছে, খুব সহজভাবে এসে গেছে। দেশের মানুষ তাদের বিশ্বাস, সংস্কার, আচার অনুষ্ঠানটা খুব সহজ সরলভাবে তাদের সাহিত্যে চলে এসেছে। খুব সচেতনভাবে রবীন্দ্রনাথ আনছেন। তিনি যখন শিলাইদহ অঞ্চলে গিয়ে গল্প লিখছেন, সেই গল্পগুলোর মধ্যে খুব সাধারণভাবে দেশীয় মানুষের কথাবার্তা আছে, কিন্তু দেশজ ধারার যে কতগুলো ছিল, যেটা রূপকথা, এটা একটা ধারা, দেশজ একটা সাহিত্যের ধারা। যেমন উপকথা, দেশজ সাহিত্যের একটা ধারা। যেমন বৃত্তান্ত বলা, যেমন গাজীর গানের কথা আসছিল, গাজীর গানের কথা। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো, কর্চা, পাঁচালী, এই যে জিনিসগুলো, এগুলো সব দেশজ ধারা। এই দেশজ এই প্রকরণ রবীন্দ্রনাথ নিয়ে আসছেন তার লিপিকাতে। প্রথম লিপিকাতে যখন তিনি সুয়রানী, রাজপুত্তুর গল্প কিংবা তোতা কাহিনী, এই লেখাগুলো যখন লিখছেন, তখন রূপকথার ধারাটাকে ভেঙে এই সময়টাকে ধরার চেষ্টা করছেন। লিপিকার আগে এই দেশজ ধারার একটা, আজকে বৃষ্টির দিন সবচেয়ে ভালো লাগতো যদি জমিয়ে আড্ডা দিয়ে ভূতের গল্প বলা যেত। এই ভূতের গল্প বলা এবং আড্ডাতে ভূতের গল্প বলা, এর মতো দেশীয় জিনিস বোধহয় আর হয় না। আমরা ডমরুধরের কথা ভাবতে পারি, যে ডমরুধর যখন তার সেই দালানে বসে জাঁকিয়ে গল্প বলেন, এবং যে গল্পে আমরা খুঁজে পাই সেই একটা মেয়ে যাকে কুমিরে খেয়েছিল, কুমিরের পেট থেকে তার দেখা গেল যে সে বেগুন বেচছে এখনো। এই যে আমাদের সেই দেশীয় গল্প কথন, এই যে গাল গল্প বলা, ভূতের গল্প বলা, সেইগুলোকে না ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে আবার আমাদের মূল সাহিত্য ধারায়। দেশকে ভোলা নয়, দেশকে আবার দেশের মূল সাহিত্যের মধ্যে আবার সেই দেশীয় ধারাগুলো নিয়ে আসছেন। রবীন্দ্রনাথ লিপিকাতে আনছেন, আমরা খুব দেখতে পাচ্ছি ত্রৈলোক্যনাথের মধ্যে নিবিড়ভাবে তিনি এই দেশীয় ধারাগুলো বহন করে নিয়ে আসছেন। বঙ্কিমের মধ্যে আছে, আমি যাচ্ছি না, বিস্তারে যাওয়ার সময় নেই। যদি এই দেশজ ব্যাপারটা খুব সচেতনভাবে ধরা হয়, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে। দুটো ঘটনা আপনাদের বলতে হবে না, একটা হচ্ছে রুশ বিপ্লব, আর একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধ যেমন মানুষকে খুব স্বার্থপর করে তুলছে, ঠিক তেমন রুশ বিপ্লব কিন্তু মানুষের মধ্যে একটা নতুন জিনিস শেখাচ্ছে। সেটা হচ্ছে এই দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, নিপীড়িত মানুষ, তাদের একটা উত্থান করছে। এই যে দেশীয় মানুষ যদি বলি সহজ করে, আমরা কল্লোলে দেখছি প্রথম বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরতে আছে, নেই এমন নেই। রবীন্দ্রনাথের শাস্তি, তার বেশি তেমন পাবো না, কিন্তু এই দেখছি একান্তভাবে সেই মানুষদের কথা বলা, যে মানুষগুলোকে এতদিন আমরা কেউ জায়গা দিইনি, নিম্নবর্গের সেই মানুষগুলো। পটলডাঙ্গার পাঁচালীতে যখন আমরা দেখি মনীষ ঘটকে, তখন মনীষ ঘটক লেখেন সেই মানুষগুলোকে
যে মানুষগুলো ভিক্ষে করে, চুরি করে, ডাকাতি করে, পকেটমারি করে, এই মানুষগুলোকে কেউ কিন্তু আগে জায়গা দেয়নি। মনীষ ঘটক নিয়ে আসছেন স্ট্রাকচারটা, বলছেন কি উপন্যাসের, ওটা উপন্যাস আমি বলবো না হয়তো, নাম দিচ্ছেন কি পটলডাঙ্গার পাঁচালী। এই যে পাঁচালী, এটা একটা ভঙ্গি, মধ্যযুগীয় সাহিত্যের এটা একটা উপস্থাপন ভঙ্গি। পাঁচালী লেখার চল আসছে, পরিষ্কার লেখা হচ্ছে না, পাঁচালীর ঢঙে লেখা হচ্ছে না, কিন্তু পটলডাঙ্গার পাঁচালী, পথের পাঁচালী, 29-এ পথের পাঁচালী চলে আসছে। চেষ্টা আসছে নামকরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় একটা স্ট্রাকচারকে গ্রহণ করার একটা চেষ্টা, সেটা কতটা সফল বলা যাবে না। এই সফলতাটা এসছে কিন্তু তারাশঙ্করের হাতে। এবং এই সময় আপনারা খেয়াল করে দেখবেন উপন্যাসের চরিত্র হয়ে উঠছে কিন্তু সেই মানুষগুলো, যে মানুষগুলোকে এতদিন আমরা পাত্তা দিইনি। সেই মানুষগুলো যখন মানিকের হাতে পড়ছি, মানিকের হাতে গিয়ে যখন আমরা দেখছি পদ্মা নদীর মাঝি, পাঁচালী নয়, পদ্মা নদীর মাঝিতে গিয়ে হোসেন মিয়াকে যখন পাচ্ছি, তাহলে কুবেরকে যখন পাচ্ছি, কুবের নায়ক নয় কিন্তু সেই খেটে খাওয়া মানুষ। তারাশঙ্করের কবিতে যখন যাচ্ছি, পাঁচালীর ঢঙে লেখা নয় কিন্তু দেশীয় সেই মানুষটা, সেই বৃত্তিধারী মানুষটা, যাদেরকে সমাজ মূল স্রোত থেকে সরিয়ে দিয়েছে। তখনকার ব্রিটিশ যে ডোমদেরকে অপরাধ প্রবণ জাতি বলে, সম্প্রদায় বলে ঘোষণা করে দিয়েছে, সেই ডোম সম্প্রদায়ের একটা মানুষ নিতাই, যে কিনা কবি হতে চাইছে। তারাশঙ্করের হাতে এটা সাকসেসফুলি আসছে যখন তিনি ওই হাঁসুলি বাঁকের উপকথা বললাম, হাঁসুলি বাঁকের উপকথাতে যেখানে এই যে দেশীয় কথন ভঙ্গি, উপকথা, রূপকথা, উপকথা, এই যে দেশীয় কথন, একটা লোক সাহিত্যের একটা ধারা, আমি অর্জুন বলে ফেললাম লোক শব্দটা, এই যে দেশীয় কথন ভঙ্গি একটা, হাঁসুলি বাঁকেতে খুব সাকসেসফুলি উপকথা হলো। কিভাবে হলো? হলো সেইভাবে, সুচাঁদগুড়ি, আপনারা যারা পড়েছেন তারা জানেন, সুচাঁদগুড়ি যদি বেঁচে না থাকতো তাহলে হাঁসুলি বাঁক কোনোদিন উপন্যাস হতো না। বনোয়ারি মারা গেল কিন্তু সুচাঁদগুড়ি থেকে গেল, কারণ হাঁসুলি বাঁকের কাহিনীটা উপস্থাপন ঘটাচ্ছেন তারাশঙ্কর 3টে ফেজে। তার অতীতের গল্পটা সুচাঁদ বলে সবার সামনে, যেটা সুচাঁদ নিজে কিছুটা দেখেছে, যেটা তার বাপ ঠাকুরদার কাছে শুনেছে। কাহিনী এগিয়ে যায়, বর্তমান ভবিষ্যতের দিকে যায়, এবং ভবিষ্যতে গিয়ে দেখা গেল কি বাঁশবাঁধিটা পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেল, সবাই কুলিতে পরিণত হলো। সুচাঁদ ভিক্ষে করতে স্টেশনে বসলো, সেখানে ভিক্ষে করে সে গল্প বলার বিনিময়ে। কি গল্প বলে? উপকথার গল্প বলে। কিসের উপকথা? হাঁসুলি বাঁধ বলে যে একটা জায়গা ছিল, বাঁশবাঁধি বলে যে একটা গ্রাম ছিল, সেটা তো আর নেই, সেটা তো ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। রূপকথা যেমন অতীত কথা, হাঁসুলি বাঁকের বাঁশবাঁধির কথাও তেমন অতীত কথা। সুচাঁদ বলে, কেউ শোনে শুরুটা, কেউ শোনে মাঝখানটা, কেউ শোনে শেষটা। সুচাঁদ যদি না থাকতো তাহলে কোনোদিন হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসই হতো না, আর উপকথার স্টাইলটাও থাকতো না। নাগিনী কন্যার কাহিনী, বিস্তারে আর যাব না। এরপরেই আমরা দেখব সতীনাথ ভাদুড়ির হাতে ঠিক ওই পুরনো সেই মহাভারত রামায়ণের স্ট্রাকচার ভেঙে 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 নিয়ে নিয়ে আসার একটা চেষ্টা, যেখানে রামচরিত মানস থেকে ধরাই চরিত মানুষ, যেখানে দেবেশ রায়ের হাতে দিস্তাবারের বৃত্তান্ত, হ্যাঁ, মহিষপুরের উপকথা অমিয়ভূষণ মজুমদার, এই ধরন, এই উপকথা, বৃত্তান্ত, কীর্তিহাটের কর্চা, এই জাতীয় লেখাগুলো লেখা আসতে শুরু করলো। দেশীয় কথন ভঙ্গির একটা চল ফিরে 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 আসতে শুরু করলো। আমি আর এ পর্যায়ে এগোবো না, জাস্ট 3টে সংস্কারের যে জায়গাটা ধরে আমি 5টা মিনিটেই শেষ করে দেবো, তাতেই বোধ হয় আমার 25 মিনিট হবে। 4টা থেকে 5টা গল্প একটুখানি বলে যাব, যেখানে দেশজ সংস্কারের ধারাটা কিভাবে আসে এবং সেটা কিভাবে ধরা হচ্ছে। অভিষেক যেটা বলেছেন স্যার, ফোকলোরিস্টিক্স নিয়ে বলবেন। ফোকলোর যখনই সেটা ফোকলোর তখন যখন সেটা জাস্ট একটা মেটেরিয়াল হিসেবে থাকে, তখন সেটা ফোকলোর।
মেটেরিয়ালটাকে নিয়ে যখন আমি ব্যবহার করি, সেটা নিয়ে গবেষণা করি, সেটা নিয়ে ভাঙচুর করি, তখন সেটা ফোকলোরিস্টিক্স, তখন সেটা সায়েন্স। সংস্কার যখন সংস্কার, ওই রবীন্দ্র, বঙ্কিম, শরৎ যুগে, তখন সংস্কারগুলো না খুব সহজভাবে আসছে। কল্লোলের পরে দেখা যাচ্ছে এই সংস্কারগুলো নিয়ে একটু কাটাছেঁড়া হচ্ছে। আমরা যদি জাগ্রত দেবতা বলে বনফুলের ওই গল্পটা দেখি, আমরা রবীন্দ্রনাথের ইয়েতে যদি যাই, গুপ্তধন, সেখানে আছে কি যক্ষ, যক্ষ করা, টাকা পয়সা রেখে দেওয়া। রামকৃষ্ণের গল্পে একটা গল্প ছিল যক্ষের ধন, হ্যাঁ, এইরকম একটা, হ্যাঁ, সম্পত্তি সমর্পণ আলাদা গল্প, গুপ্তধন। আর এটা, হ্যাঁ, সম্পত্তি সমর্পণ, হ্যাঁ, থ্যাংক ইউ, সম্পত্তি সমর্পণ, হ্যাঁ, যজ্ঞ করছে সম্পত্তি সমর্পণ, থ্যাংক ইউ। আর ওইখানে যে সেই বৃন্দাবন কুণ্ডু যজ্ঞ করে রাখছে তার নাতিকে, একটা বিশেষ সংস্কার, দেশজ সংস্কার, সেটা শুধু বোধহয় দেশজ নয়, ওটা বিদেশেও আছে, হ্যাঁ, ওটা বিদেশেও আছে, হ্যাঁ। সেটাকে কিভাবে তিনি ব্যবহার করছেন, একটা মানুষের ক্রাইসিস। ছেলে এসে যখন বলছে, বাবা তুমি একে দেখেছো, ওই নাতির নামটা ছিল গোকুল, গোকুলকে দেখেছো, ও নিতাই নামে এসছে, তখন বুড়োর শেষ, তখন বুড়োর আর কিছু করার নেই। এই সংস্কারের একটা যখন আমরা জাগ্রত দেবতা গল্পে যাই বনফুলের, সেই গ্রামে মানুষের বিশ্বাস যে শিবের পুজো হলে, যদি শিবের পুজো সাকসেস হয়, তাহলে গ্রামের কেউ না কেউ পাগল হবে। সে বছর নীলমণি গ্রামের মাতব্বর দেখলো যে কেউ তো পাগল হলো না, খুঁজে 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 সবার বাড়িতে যাচ্ছে, এই এবছর তো পুজো হলো, কেউ পাগল হলো না। এই সব মানুষ ওই চৈত্র শেষে বৈশাখের দুপুরে রোদ্দুরে সবাই যখন ঘুমিয়ে আছে, নীলমণি কড়া নাড়ে, তোমাদের বাড়িকে পাগল হলো, তোমাদের বাড়িকে পাগল হলো, তোমাদের বাড়িকে পাগল হলো। কি অদ্ভুত ভাবে ব্যবহার করলেন, যে দেবতাকে জাগ্রত প্রমাণ করতে মানুষগুলোর বিবেচনা, বোধ, বুদ্ধি, জ্ঞান সবটাকেই ঘুম পাড়াতে হলো, সবটাকেই ঘুম পাড়িয়ে রাখতে হলো। তারপরে লাভ দিয়ে যদি আমরা চলে যাই, আমি পরের পেজে, স্বাধীনতার পরবর্তীকালে যদি আমরা চলে যাই, শনিদের একটা গল্প, গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, সিনেমা হয়েছিল, গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, ভূতের গল্প, ভূত ধরার গল্প। আর 3 মিনিট, ভূতের গল্প, ভূত ধরার গল্প, যেখানে সুরেন্দ্র গ্রাম থেকে শহরে যায়, শহর থেকে ফিরে এসে সে টাকার বিনিময়ে ভূত কেনে, 10 টাকা, এক একটা ভূত 10 টাকা। ওই পবন বুড়ো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পবন বুড়ো। আর তোমার সঙ্গে আরো কথা আছে, যে মুরগির কথা বললে না, সুন্দরবন অঞ্চলে, একটু আমি ইন্টারাপ্ট করছি, সুন্দরবন অঞ্চলে সাপে কাটলে কি করে জানো তো? মুরগি, মাঝারি বয়সের মুরগি, মানে যে মুরগি এখনো মেয়ে মুরগিগুলো ডিম পারে না, সেই মুরগির রেকটামটাকে কাটে, আর ওই যেখানে সাপে কেটেছে ওইখানটা চিরে দেয়, দিয়ে ওই রেকটামটা ওখানে চেপে ধরে, মুরগির ওই রেকটামটা যখন শাক করে, তখন ওই মুরগি, ওই রক্ত বিষটা মুরগির শরীরে চলে যায়। 20-25টা মুরগি এইভাবে মারা হয়, তারপর মানুষটা আস্তে 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 সুস্থ হয়ে যায়। এটা সুন্দরবন অঞ্চল চলে, এটা হচ্ছে দেশজ। যেটা নিছক ভূতের গল্প, দারিদ্রটা তো মুখ্য, ভূতের সংস্কারটা কিভাবে ভাঙা হচ্ছে, এবারে সংস্কারটা আবার ভাঙা হচ্ছে, যেখানে পবন বুড়ো তার 5 ছেলে মেয়ের মধ্যে 3 জন মারা গেছে, 2 নাতি মারা গেছে, বুড়ো তবু বেঁচে আছে। তার ছেলে নিবারণ যখন দেখলো খেতে পায় না বউ বাচ্চা নিয়ে, সে তখন দেখলো যে 10 টাকায় একটা ভূত, বাবার গলাটা চিপে ধরলো। বাবা তখন বলছে, বাবা নিবারণ, বাবা ওই একটুখানি 1 কলকে তামাক যদি পেতাম না, আর 2 দিন যদি একটু গরম ভাত পেতাম, বাবা একটুখানি দেখ। আর কোথায় দেখবে? কিভাবে সংস্কারটা ভাঙা হচ্ছে স্বাধীনতা পরবর্তীকালে গিয়ে। আমি জাস্ট টেন্ডেন্সিটা বলছি, দেশজ ব্যাপারটাকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু দেখা হচ্ছে কিভাবে। শেষ করে যাই অধমের একটা কাহিনী বলে, গল্পটার নাম হচ্ছে কাছিমের কামড় কিংবা 5 পথের গল্প। আমাদের দক্ষিণে একটা বিশ্বাস আছে
নারী গর্ভবতী হলে 7 মাসে গেলে তাকে কচ্ছপের মাংস খাওয়াতে হয়। তো আমাদের বীরেন, তার বউয়ের 7টা বাচ্চা হয়ে গেছে, ও 7 মাসে কচ্ছপের মাংস খাওয়াতে পেরেছে, কিন্তু সরকার থেকে বলে দিয়েছে কচ্ছপ হচ্ছে নিষিদ্ধ, ধরা যাবে না, এনডেঞ্জার্ড, তাকে ধরা যাবে না, ধরলে পুলিশ কেস। বীরেনের মায়ের খুব চিন্তা, আমার 7টা নাতিপুতি হয়ে গেল, প্রতিবারে বউকে আমি কচ্ছপের মাংস খাওয়াতে পারলাম, এবারে কি আর হবে না? ওই বীরেনের বউ ভোরের বেলা জল সরতে গেছে, মানে বাইরে গেছে, ছাই গাদার উপরে বসছে, আর ঠিক যেখানে বসছে তার পায়ের তলায় একটা কচ্ছপ, পোয়াতি কচ্ছপ ডিম পাড়ার জন্য সেখানে বসেছিল, আর ওর পায়ের তলায় পড়েছে। তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে এসছে, নিকুচি করেছে আমার বাথরুম করা, তাড়াতাড়ি করে বাড়িতে এসে ডাকাডাকি করছে, মা দেখো দেখো কচ্ছপ পেয়েছি, তার স্বামীকে ডাকছে, ছেলে পেলে সবাই উঠে গেছে। তখন তার শাশুড়ি বলছে, আমি এই মাত্র, আমার গা কাঁটা দিচ্ছে, মা গো, এই মাত্র স্বপ্ন দেখলাম তোর বাবা হাটে থেকে কচ্ছপ নিয়ে এসছে। আমি তখন বললাম যে হ্যাঁ, সব নাতিপতির বেলায় হলো, আর এবারে হবে না, দেখিস কচ্ছপ পাওয়া গেছে, এই মাত্র তো শ্বশুরের ছবি দেখেছি, স্বপ্ন দেখেছি। সেই খবর সকালটা হলো, পাড়াতে ছড়িয়ে গেল। পাড়াতে ছড়িয়ে গেলে গ্রামের যে প্রধান, সেই প্রধান দধিরাম হালদার পৌষে মূল্য দিয়ে পান্তা খেতে বসছিল, তার কাছে খবরটা যখন গেল, সে উঠে চলে এসে বলে, এই বীরেন বাবা শোন, কিছু মনে করছিস না কচ্ছপটা দিয়ে? কেন না, প্রধানের দ্বিতীয় পক্ষের স্ত্রী, তিনিও 7 মাসের পোয়াতি। বীরেন কিছুতেই সেটা দেবে না। না, আরে তোকে বিপিএল এর কার্ড করে দেব, তোর রেশন দেব, তোর 300 টাকা দেব, না বাবু এটা হবে না, এটা আমার বাড়িতে চলে আসছে, আমার বউ খায়, এটা দেওয়া যাবে না। কিছুতেই যখন দিল না, সে তখন করলো কি, ঠিক আছে কচ্ছপ দিবি না। গ্রামে ছিল পুলিশের ফাঁড়ি, মানে ওই কনস্টেবলের কাছে গিয়ে বলো, বীরেন কিন্তু কচ্ছপ ধরেছে বাবু। তাড়াতাড়ি করে সেই পুলিশের কনস্টেবল এসে বন্দুক নিয়েছে, মানে বন্দুক দেখালেই কাজ হবে। তার বাড়িতে বউ পোয়াতে, সে বলেছিল যে কচ্ছপের পাও, তুমি তো গ্রামে থাকো, পাও কিনা একটু দেখো তো। বলে যখন নিয়ে আসলো, এসে বললো বীরেনকে, বীরেন কিছুতেই রাজি হলো না। ঠিক আছে চল থানায় চল। থানাতে নিয়ে গেল, দারোগা শুনে বললো ঠিক আছে আমি দেখছি, তুমি চলে যাও। কনস্টেবলকে পাঠিয়ে দিল। বীরেনকে বললো, বীরেন কচ্ছপটা দিতে হবে, কারণ তার বউ বলেছে যে তোমার শালি তো এইরকম অবস্থা, তার তো একটু দরকার, তুমি তো এরকম গ্রামে আছো, কচ্ছপ নিশ্চয়ই তুমি জোগাড় করতে পারবে। বীরেন কিছুতেই কচ্ছপ যখন দিল না, তার বাড়ির সংস্কার, সে দেবে কেন? তখন ঠিক আছে যা, হাজতে যা। বীরেনকে হাজতে দিল। এদিকে বীরেনের বাড়িতে খাওয়া হয় না, তার 7 ছেলে পুলে, তার মা, তার বউ খেতে পায় না। বাচ্চাগুলো কি করে, গ্রামের বাড়িতে আমরাও করতাম ছোটবেলায়, কচ্ছপ না, এই উল্টে দিয়ে আমরা অপেক্ষা করতাম, সেই কচ্ছপটা আবার এ হয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে যেত। ওর ছেলে মেয়েগুলো এরকম খেলা করছে, যখন খেলতে খেলতে 3 দিনের বাসি পান্তা নিয়ে যখন বীরেনের বউ লবণ মাখিয়ে বলছে, বাবারা তোরা আয়, খাবি কি, এই পান্তা এক মুঠো করে খেয়ে যা। ছেলেগুলো লাফিয়ে গেছে, যখন বারান্দায় উঠেছে, কচ্ছপটা তো মুকুট হয়েছে, এ হয়েছিল, উল্টানো ছিল। ওরা পান্তাটা খেয়ে তাকিয়ে দেখলো যে কচ্ছপটা উল্টে গেছে। কচ্ছপটা উল্টে গিয়ে দিব্যি হাঁটতে 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 ওদের পুকুরের ধারে গিয়ে, যেই ধারে গেছে, ওরা তখন দেখতে হচ্ছে মা কচ্ছপটা চলে গেল। তোরা ছুটোছুটি করে আসবে কি, কচ্ছপটা ওদের দিকে একবার তাকিয়ে বললো, এবার তোরা ছাই খা, গল্প শেষ। আপনারা নিশ্চয়ই ধরতে পারছেন, এই জায়গাটায় একটা সংস্কারকে কেন্দ্র করে আমি সেই পঞ্চতন্ত্রের একটা ছাই খাওয়ার গল্প, কচ্ছপের ছাই খাওয়ার গল্প বলার ব্যাপারটা, সেই কচ্ছপ এক পুকুর থেকে আরেক পুকুরে যাচ্ছিল, নিচের চাষির বাচ্চারা, রাখালরা বলছিল কচ্ছপটা যদি পড়ে তাহলে খাই। কচ্ছপ হাঁস দুটো বলে দিয়েছিল একদম মুখে কথা বলবে না। সেই কচ্ছপটি না আর বোকা নেই। এইভাবেই আমাদের দেশজ ধারা এখনকার সাহিত্যের মধ্যে আসছে, এটাই হচ্ছে ট্রেন্ড। এই একটা ভাত টিপলে হয়তো হাড়ির সব ভাতের খবর বলা যায় না, তবু আমি একটা ভাত টেপলাম। আপনারা যদি বুঝতে পারেন হাড়ির ভাত কেমন হয়েছে কি হয়নি, সবাইকে ধন্যবাদ।